তুই ছাড়া এক একটা দিন কি রে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ও দু চোখ পুরে কি দহনে, তুই তো দেখিস না। নীলিমা এতক্ষণে চারিদিকে তাকিয়ে বুঝতে পারল এখন মেহরানের বাসায় অবস্থান করছে। এই মুহূর্তে নীলিমার মধ্যে খুব অপরাধবোধ কাজ করছে। ও বুঝতে পেরেছে মেহরান আরিয়ানকে নিশ্চয়ই কোনো কঠিন শাস্তি দিয়েছে, কিন্তু কি শাস্তি দিয়েছে সেটা নীলিমার কল্পনারও বাইরে। হঠাৎ করে নীলিমার মাথায় একটি কথা এলো। আমি আর এক মুহূর্ত আমার স্বামীর সাথে দূরত্ব রাখবো না। আজ তাকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে দিব। কথাগুলো ভেবে নীলিমা মেহরানকে দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। পেছন থেকে আকস্মিক জড়িয়ে ধরায় মেহরান বেশ অবাক হলো। কিছু একটা ভেবে মুস্কি হেসে মেহরান পেছন ফিরে নীলিমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এতটা শক্ত করে জড়িয়ে ধরল পারলে বুকের মধ্যে নীলিমাকে ঢুকে যায়। এই মুহূর্তে নীলিমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হলেও কিছুই বলল না, কারণ মেহরানকেও অনেক কষ্ট দিয়েছে। নীলিমার চোখের পানিতে মেহরানের টি শার্ট ভিজে গেল। মেহরান নীলিমাকে ছেড়ে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, ব্লুবার্ড, আজ তুমি আমায় কোনো প্রশ্ন করবে না, আর আমিও করব না। আজ আমাদের মধু চন্দ্রিমা হবে। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, এখনো কি আমায় অপেক্ষা করাবে? মেহরানের কথায় নীলিমা এবার লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে মুস্কি হেসে মাথা নাড়িয়ে না বলল। মেহরান ভুরুজোড়া নাচিয়ে জিজ্ঞেস করল, মানে কি বলতে চাইছো? এই না এর মানে কি হ্যাঁ ধরে নেব? নীলিমা লজ্জামাখা হাসি দিয়ে বলল, আপনিও না, আমাকে শুধু লজ্জা দিতেই পছন্দ করেন। মেহরান মুস্কি হেসে নীলিমা চিবুক ধরে ওর খুব কাছে এসে বলল, ওরে আমার লজ্জাবতী বউ, এখনই সব লজ্জা ভেঙে দিব। তার আগে এসে দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। মেহরানের কথা শুনে নীলিমার কথা বাড়ালো না, সোজা ওয়াশরুমে চলে গেল। ওরা দুজনেই ফ্রেশ হয়ে নামাজ পড়ল। তারপর নীলিমার কপালে মেহরান আলতো করে ঠোঁট ছোঁয়ালো। মেহরান কাবার থেকে সে নীল বেনারসি বের করে নীলিমার কাছে গিয়ে বলল, এখন এই শাড়িটা আমি তোমায় পরিয়ে দেব। ছোটবেলায় মায়ের শাড়ির কুচি ঠিক করে দিতাম, আজ আমার বউয়েরটা দেব। নীলিমা লাজে রাঙা মুখ নিয়ে বলল, আমি তো শাড়ি পরতে পারি। মেহরান নীলিমার ঠোঁট জোড়ে আঙুল দিয়ে বলল, এখন আমি তোমায় শাড়ি পরিয়ে দিব, একদম না করবে না। নীলিমার কিছু বলল না। মেহরান ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানোর সময় মেহরানের আলতো স্পর্শ নীলিমার পুরো শরীর অদ্ভুত ভালো লাগায় কেঁপে উঠেছিল। মেহরান সেটা বুঝতে পেরে মুস্কি হাসছিল। তারপর নীলিমাকে কিছু জুয়েলারি পরিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে নীলিমার কাঁধে চিবুক রেখে বলল, আজ আমার ব্লুবার্ডকে দারুণ লাগছে, একদম আমার স্বপ্নের অপসরা। নীলিমা মুস্কি হেসে বলল, আপনাকেও নীল শেরওয়ানিতে অসাধারণ লাগছে, একদম আমার স্বপ্নের রাজকুমার। নীলিমার এই মোহনীয় রূপ এবং হাস্কি ভয়েস শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না মেহরান। নীলিমার খুব কাছে গিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। নীলিমা ওর সাথে তাল মেলাতে লাগলো। নীলিমার সাড়া পেয়ে মেহরান আরও বেসামাল হয়ে গেল। নীলিমাকে বিছানায় শুয়ে ওর পুরো শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে গভীরভাবে স্পর্শ করতে থাকলো। মেহরানের পাগল করা উষ্ণ স্পর্শে নীলিমা এক অজানা ভালো লাগায় হারিয়ে যেতে লাগলো। একেই হয়তো বলে স্বামী স্ত্রীর পবিত্র অনুভূতি, যে অনুভূতিতে কোনো বাধা নেই, আছে শুধু সুখ আর শান্তি। নীলিমা মেহরানকে এলোমেলোভাবে চুমু দিতে লাগলো। প্রিয়তমার এই পাগল করা স্পর্শে মেহরান নীলিমাকে পুরোপুরি ওর বুকের সাথে মিশিয়ে নিল। পুরো রুমটিতে দুজন মানবের উষ্ণ নিঃশ্বাস ক্রমাগত ওঠানামা করছে। বস্ত্রহীন দুজন মানবী একটি শুভ্র চাদরে নিজেদের ঢেকে নিয়ে একে অপরকে গভীর থেকে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। রাতের আকাশের চাঁদটি যেন ওদের এই মধুর মিলন উপভোগ করছে। ধীরে ধীরে দুজনে ভেসে যাচ্ছে প্রেম শাওরে, এবং সেই মধুর মিলনের মধ্য দিয়েই ওদের সম্পর্কের পরিপূর্ণতা পেল। সকাল 9টার অ্যালার্ম বাজতেই ঘুম ভাঙল নীলিমার। মেহরান এখনও বেঘরে ঘুমাচ্ছে। নীলিমা অ্যালার্মটা বন্ধ করে মেহরানের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। নীলিমা আজ মেহরানকে ভালো করে পর্যবেক্ষণ করবে ভেবেছে। ও দেখল মেহরানের চোখের নিচে হালকা কালো দাগ পড়ে আছে, কপালে ছোট ছোট কয়েকটা পিম্পল উঠেছে। নীলিমা বুঝতে পারল এগুলো নিশ্চয়ই নীলিমা চলে যাওয়ার পর মেহরানের রাত জাগার ফলাফল।
নীলিমা ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে উঠতে নিলেই মেহেরান নীলিমাকে এক টানে তার বুকের উপর ফেলল। নীলিমা অবাক হয়ে বলল, আপনি জেগে আছেন? আমি তো অ্যালার্মের আগেই জেগে গেছি। আমার পাশে এমন নরম তুলতুলে বউ থাকতে এত বেলা পর্যন্ত আমি কিভাবে ঘুমাই বলো? তাহলে এতক্ষণ ঘুমের ভান ধরেছিলেন কেন? মেহেরান মুস্কি হেসে বলল, এমনিই দেখছিলাম আমার ব্লু বার্ড আমার সাথে কি কি করে সেজন্য। কিন্তু আমার বউ খুবই আনরোম্যান্টিক। কোথায় সকালে উঠে আমাকে রাতের মতো আবার আদরে ভরিয়ে দিবে সেটা না করে সে আমার চেহারায় কয়টা পিম্পল উঠেছে সেটা নিয়ে পড়ে আছে। বাই দ্য ওয়ে, তোমারও কিন্তু ঠোঁটের নিচে পিম্পল উঠেছে, এর মানে তুমিও রাত জেগেছো? জি না, মেয়েদের বয়ঃসন্ধিকালে একটু বেশি পিম্পল ওঠে। মেহেরান ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল, ও মা, সেটা তো তুমি কবেই পার করে এসেছো। এখনো কি নিজেকে অষ্টাদশী মনে হয় নাকি? নীলিমা এবার নাক মুখ কুঁচকে বলল, একদমই সেটা মনে হয় না। আচ্ছা, আপনি আমার একটা পিম্পলের পেছনে পড়েছেন কেন? আপনার কি আর কোনো কথা নেই? মেহেরান মুস্কি হেসে বলল, আমি তো তোমার পিম্পল থেকে শুরু করে সব কিছুর পেছনেই পড়ব, কারণ তোমার সব কিছুই তো আমার। নীলিমার মাথায় এবার একটা দুষ্টু বুদ্ধি এলো। চোখ পাকিয়ে বলল, আমার সব কিছুই তো আপনার। তাহলে আমার ঠোঁটের নিচের এই পিম্পলটাতে চুমু দিতে পারবেন? মেহেরান আর কোনো কথা না বলে সরাসরি নীলিমার ঠোঁটের নিচের পিম্পলে অনবরত চুমু দিতে লাগলো। মেহেরানের এই কাণ্ডে নীলিমা তো পুরোটাই শকড। ও ভাবতেও পারেনি মেহেরান এমন একটা কাজ করবে। টানা 5 মিনিট মেহেরান সেখানে চুমু দিয়ে নীলিমাকে বলল, কি আরো লাগবে ব্লুবার্ড? আমার কিন্তু আরো দিতে ইচ্ছে করছে। নীলিমা বিস্ময়ের কণ্ঠে বলল, না না না, আর লাগবে না। অনেক ধন্যবাদ আপনাকে। এখন বুঝতে পারছি যাকে ভালোবাসা যায় তার সব কিছুই ভালো লাগে। মেহেরান বাঁকা হেসে বলল, ওকে, তাহলে এখন চুমু ব্যাক দাও। মানে? মানে সিম্পল, তুমি আমার কপালের ছোট ছোট পিম্পলগুলোতে চুমু দিবে। নয়, হ্যাঁ, তাড়াতাড়ি চুমু দাও। 3 সেকেন্ড সময় দিলাম। আর হ্যাঁ, আমি যেভাবে দিয়েছি সেভাবেই দেবে। একটু আগেই তো ভালোবাসা নিয়ে ডায়লগ ছাড়লে, এখন প্রমাণ দাও। নইলে কিন্তু গতকাল রাতের আদর এখন আবার রিপিট করব, আরো গভীরভাবে। মেহেরানের কথা শুনে নীলিমার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। ভাবল, এই লোক কি বলছে? গতকাল রাতের মতো আবার শুরু করবে? গতকাল তো আমার শরীরের একটা স্থানেও কিছু করতে বাকি রাখিনি, এখন আবার? না 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 না, আমি এখনই চুমু দিব তাকে। ভেবেই নীলিমা মেহেরানের কপালে মেহেরানের মতো করে ডিপলি কিস করলো। তারপর আর এক মুহূর্ত সেখানে থাকলো না, দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মেহেরান নীলিমার যাওয়ার পানে তাকিয়ে মুস্কি হেসে বলল, এই তো তুমি আমার খাঁচায় আবারও স্বেচ্ছায় বন্দী হয়েছ। এখন থেকে আমার ইচ্ছায় সবকিছু হবে ব্লুবার্ড। বলে মেহেরান ফ্রেশ হতে চলে গেল। নীলিমা এবং মেহেরান আজ একসাথে মিলেমিশে ব্রেকফাস্ট বানালো। দুজন দুজনকে খাইয়ে দিল। নীলিমা তো আজ খুব খুশি। ভাবলো, আমার কপালেও এত সুখ লেখা ছিল, কেন যে তাকে আগে অ্যাকসেপ্ট করলাম না। ব্রেকফাস্ট করার পর মেহেরান বলল, মধুচন্দ্রিমা তো বাসায় ছেড়ে ফেললাম, এখন কোথায় ঘুরতে যাবে বলো? নীলিমা ভুরুজোড়া কুচকে বলল, আচ্ছা, এই কথাটা কি একটু ভালোভাবে বলা যায় না? এইরকম করে বলেন কেন? কি রকম করে বললাম? ও বুঝেছি, তুমি ক্লিয়ারলি শুনতে চাইছো, তাই তো? আচ্ছা, ফুলসজ্জা তো কাল রাতে অনেক সুন্দর করে পরিপূর্ণভাবে করে ফেললাম। এখন কি তুমি কোথাও ঘুরতে যেতে চাও? নীলিমা এবার ওর মাথায় হাত দিয়ে বলল, হায় রে, এখন তো দেখছি আপনি আরো খোলামেলা কথা বলছেন। আমি কি এভাবে বলতে বলেছি? আমি বলেছি এই বাক্যটাই একটু ভদ্রভাবে বলুন। আজীব তো, এর থেকে ভদ্রভাবে কিভাবে বলবো? ওকে, আমি আরো ক্লিয়ারলি বলছি। নীলিমা এবার মেহেরানের মুখ চেপে ধরে বলল, হয়েছে, আপনার আর কিছু বলতে হবে না, নইলে আমার পেটে যা আছে সব বের হয়ে যাবে। মেহেরান ভুরুজোড়া নাচিয়ে জিজ্ঞেস করল, কি বলছো তুমি? সবে মাত্র একদিন কমপ্লিট হলো, তার মধ্যেই পেটে ছোট ছানারা এসে পড়েছে। নীলিমা ভাবল, হায় আল্লাহ, এই পাগল লোককে নিয়ে আমি কোথায় যাব? নীলিমার এই থমথমে মুখ দেখে মেহেরান খুব মজা পাচ্ছে। কোনো রকমে হাসি আটকে রেখে নীলিমার দুবাহু ধরে কাছে টেনে বলল, ব্লুবার্ড, তুমি আমার ওয়াইফ, আমাদের সম্পর্ক পবিত্র। সেখানে আমি তোমাকে আর তুমি আমাকে খোলামেলাভাবে কথা বলতেই পারো, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? তবে একটা
পার্সোনালিটি তো আছে, তাই না? হুম, স্বামী স্ত্রীর মধ্যে নো পার্সোনালিটি। তুমি আমার অর্ধাঙ্গিনী, সো আমার সব কিছু যেমন তোমার, ঠিক তোমার সব কিছুও আমার। তাই এখন থেকে আমার সামনে লজ্জা পাওয়া বন্ধ করো। আর যদি দেখি তুমি আবারও লজ্জা পাচ্ছ, তাহলে আমি যে আরও কত টাইপের কথা বলতে পারি সেটা তোমার কল্পনারও বাহিরে। নীলিমা মুস্কি হেসে বলল, ওকে, সরি। এখন থেকে আমি আপনার মতো পুরোপুরি বেহায়া হতে না পারলেও কিছুটা চেষ্টা করব। নীলিমার কথা শুনে মেহেরান উচ্চ শব্দে হেসে উঠল। এভাবেই ওরা হাসি খুশিভাবে বেশ কিছুদিন কাটিয়ে দিল। মেহেরান নীলিমাকে হানিমুনে বাহিরের দেশে নিয়ে যেতে চাইলে নীলিমা না করে দেয়। ও বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চায়। নীলিমা মেহেরানকে সাজেক যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। মেহেরান এবং নীলিমা 7 দিনের জন্য সাজেক যায়। সেখানে গিয়েও মেহেরান নীলিমাকে কড়া করে নজরে রাখে। নীলিমা সবকিছু বুঝতে পারলেও কিছু বলে না। এটাকে মেহেরানের ওভার কেয়ার ভেবে খুশি হয়। নীলিমার অনার্স সেকেন্ড ইয়ারের রেজাল্ট আসে। নীলিমা ফার্স্ট ক্লাস পেয়ে খুব খুশি হয়েছে। অবশ্য খুব ভালো পরীক্ষা দিয়েছিল, তাই নিজের প্রতি ওর বিশ্বাস ছিল। মেহেরান সেই খুশিতে ওকে আবারও সেই রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দেয় আর ডায়মন্ডের ইয়ারিং গিফট করে। নীলিমা তো খুশিতে পারলে লাফিয়ে ওঠে। এদিকে নীলিমা মেহেরানের কাছে আসার পরপরই মেহেরানের অনুমতি নিয়ে রেহানা বেগমকে সবকিছু জানিয়ে দেয় আর তাকে নিশ্চিন্তে থাকতে বলে। রেহানা বেগম নীলিমার হাসি খুশি কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আজ নীলিমার ইউনিভার্সিটি খুলেছে। ও মেহেরানের কাছে গিয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার কথা বললে মেহেরান এক বাক্যে রাজি হয়ে যায়। নীলিমা তো বেশ অবাক হয়। কোনো শর্ত ছাড়াই মেহেরান রাজি হয়ে গেল স্ট্রেঞ্জ। মেহেরান এবং নীলিমা রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল। নীলিমার মনে এতদিন অনেক প্রশ্নরা বাসা বেঁধেছে, কিন্তু কিভাবে গুছিয়ে মেহেরানকে জিজ্ঞেস করবে সেটাই ভাবছিল। এতদিনে অনেক কথাই গুছিয়েছে মেহেরানকে বলার জন্য নীলিমা ভাবল, মেহরান যেহেতু এতদিন পর্যন্ত ফুরফুরে মেজাজে আছে, এই সুযোগে জিজ্ঞেস করে ফেলি। নীলিমা মেহেরানের বুকের ওপর ওর মাথা রেখে মেকি সুরে বলল, আই শুনুন না। শুনবো না? কেন? এই যে এতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখনো তুমি আমাকে আপনি করেই বলছো। যতক্ষণ পর্যন্ত তুমি করে না বলবে ততক্ষণ পর্যন্ত কিছুই শুনবো না। নীলিমা আবারও মেকি সুরে বলল, উফ, আমি আপনাকে আপনি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই শব্দটাতেই ভালোবাসা খুঁজে পাই। প্লিজ এটা আমাকে চেঞ্জ করতে বলবেন না। নীলিমার কথায় মেহেরান মৃদু হেসে বলল, ওকে, বলবো না। এখন যেটা বলতে চাও ঝটপট বলে ফেলো। মেহেরানের বুক থেকে নীলিমা ওর মাথা হালকা উঁচু করে মেহেরানের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আশা করি সঠিক উত্তর দেবেন। মেহেরান আলতো হেসে বলল, ওকে, করো। নীলিমা প্রশ্ন করতে শুরু করলো। নাম্বার 1, আপনি আমার মাকে কিভাবে চেনেন? আমার মনে হয় আপনারা পূর্ব পরিচিত, কিন্তু আমার মনে হচ্ছে মা আপনাকে না চিনলেও আপনি তাকে খুব ভালোভাবে চেনেন। নাম্বার 2, আপনি আমার মায়ের ওপর এতটা রেগে আছেন কেন? তার দ্বারা কি আপনার কোনো ক্ষতি হয়েছিল? নাম্বার 3, আপনি আরিয়ানকে কি শাস্তি দিয়েছেন? নাম্বার 4 অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, আপনি আমাকে সবসময় ব্লুবার্ড বলে ডাকেন কেন? নীলিমার শেষ প্রশ্নটি শুনে মেহেরান উচ্চ শব্দে হেসে উঠল, বলল, আরিয়ান তো তোমাকে বলেছে যেদিন তোমরা তোমাদের বাসায় তোমার জন্মদিনে যাই সেদিনই তোমাকে দেখে আমি এই নামটা দেই, ব্লুবার্ড। আর তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো আমরা তোমাদের দুঃসম্পর্কের আত্মীয়, তাই তোমার মাকে তো চিনবই। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর এখন দেব না, তবে খুব তাড়াতাড়ি দিব, প্রমিস। তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো আরিয়ানকে আমি সামান্য রামধোলাই দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়েছি, তবে ওকে জানে মারিনি। যতই হোক ও আমার আপন মামাতো ভাই। এইবার তুমি ক্লিয়ার তো? নীলিমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তবুও দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য ওর মনটা ছটফট করতে থাকলো, কিন্তু মুখে কিছুই বলল না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। মেহেরান নীলিমার মুখ দেখে বুঝে ফেলল ও কি ভাবছে। মেহেরান মোটেও চাইছে না এইসব কথা ভেবে নীলিমার সময় নষ্ট করুক, তাই মেহেরান নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। নীলিমা আবেশের চোখ বন্ধ করে নিল। মেহেরান নীলিমার চিবুকে হাত রেখে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি কি কোয়েশ্চেন নাটকটা দেখেছো? নীলিমা খুব সুন্দর করে মেহেরানের উষ্ণ নিঃশ্বাস অনুভব করছিল। হঠাৎ এই প্রশ্নে ভেবাচেকা খেয়ে বলল, মানে কিসের মধ্যে কি বলছেন? আর এই নামের নাটক আমি দেখিনি। মেহেরান ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বলল, ভাগ্যিস তুমি নাটকটা দেখোনি, নইলে যে কি হতো। মানে কি হতো? তাহলে তুমি ওই নাটকের নায়িকার মতো আমাকে প্রশ্ন করে করে পাগলা গারদে পাঠাতে। নীলিমা এবার খেপে গিয়ে বলল,
তখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি আপনাকে প্রশ্ন করে পাগলা গারদে পাঠাবো কেন? আর আপনি নাকি সিনেমা নাটক দেখেন না, তাহলে এই নাটক কিভাবে দেখলেন? মেহরান দুষ্ট হাসি দিয়ে বলল, ওই একটা নাটকেই দেখেছি। এই দেখো, তুমি আবারও প্রশ্ন করা শুরু করে দিয়েছ। আমি আবার কি নীলিমাকে আর কথা বলতে না দিয়ে লাইট অফ করে মেহরান ওর ঠোঁটজোড়া দখল করে নিল। মেহরানের মন মাতন স্পর্শে নীলিমা আবারও আবাসে হারিয়ে গেল। সন্ধ্যের একটি রাত পেরিয়ে সকাল হলো। সূর্যের তেজ আজ প্রখর। মনে হয় আজ বাইরে বের হলে প্রতিটি মানুষের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরবে। আজ মেহরান একটু দেরিতে উঠল। নীলিমা ভোরের আলো ফুটতে ব্রেকফাস্ট বানিয়ে আসবাবপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে নিল। মেহরান ঘুম থেকে উঠে নীলিমার পরিপাটি রূপ দেখে বেশ অবাক হলো। নীলিমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, আমার ব্লুবার্ড দেখছি সকাল সকাল পুরো পরিপাটি হয়ে বসে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। নীলিমা মুস্কি হেসে বলল, ইউনিভার্সিটিতে যাব তো, তাই রেডি হয়েছি। মেহরান নীলিমার মুখে ইউনিভার্সিটিতে যাওয়ার কথা শুনে ওর মনে পড়ল আজ নীলিমা ইউনিভার্সিটিতে যাবে, কিন্তু এভাবে কেন? মেহরান নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল। নীলিমা আবার মুস্কি হেসে বলল, আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান হবে, তাই একটু সেজেছি। নীলিমার কথা শুনে মেহরানের মাথা পুরোটাই গরম হয়ে গেল, কিন্তু সেটা নীলিমাকে বুঝতে না দিয়ে ওর হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গেল। তারপর নীলিমার খোলা চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে ভালো করে বেঁধে দিল। নীলিমার ঠোঁটে দেওয়া লিপস্টিক টিস্যু দিয়ে ভালো করে মুছে দিল এবং ঠোঁটে সিম্পল লিপগ্লোস দিয়ে দিল। নীলিমার চোখ জোড়ায় দেওয়া কাজল ও টিস্যু দিয়ে মুছে দিল। তারপর কাভার থেকে একটা সাদা হিজাব এনে নীলিমাকে সুন্দর করে পরিয়ে দিয়ে ওর দিকে আপাদমস্তক তাকিয়ে বলল, এইবার তোমাকে দেখতে একদম পারফেক্ট লাগছে। মেহরানের এহনো কাণ্ডে নীলিমা হকচকিয়ে গেল। অস্ফুট স্বরে বলে উঠল, এটা কি করলেন আপনি? আমি তো তেমন গর্জিয়াস ভাবেও সাজিনি, তাহলে এমন করার কারণটা কি? মেহরান বাঁকা হেসে বলল, তোমাকে ওই সাজে দেখার অধিকার শুধুমাত্র আমার, আর শুধুই আমার। বিয়ের পর একটি মেয়ের সব ধরনের সাজসজ্জা শুধু তার স্বামী দেখবে, বাইরের কোনো পরপুরুষ নয়। সো আমি যেভাবে বলেছি সেভাবেই তুমি যাবে। আমার কথার নড়চড় হলে তোমার আজ ইউনিভার্সিটিতে যাওয়া হবে না। মেহরানের কঠোর কণ্ঠে কথা শুনে নীলিমা ছল ছল নয়নে ড্যাব ড্যাব করে মেহরানের দিকে তাকিয়ে রইল। নীলিমার নীরবতা দেখে বাঁকা হাসল মেহরান। ওর দিকে তাকিয়ে বলল, চলো, তোমাকে ড্রপ করে আমি অফিসে যাব। নীলিমা নিচের দিকে তাকিয়ে বলল, আমি একাই যেতে পারবো। মেহরান শক্ত কণ্ঠে বলে উঠল, বেশি কথা না বলে আমি যা বলেছি তাই করো। বলে মেহরান হন হন করে রুমে গিয়ে ফ্রেশ হলো। নীলিমা এবং মেহরান দুজনেই চুপচাপ ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। মেহরান নীলিমাকে ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিল। নীলিমা যাওয়ার আগে ওর কপালে আলতো করে চুমু দিল, কিন্তু নীলিমা কোনো রিয়াকশন করলো না। তাতে মেহরানের একটু মন খারাপ হলো, কিন্তু কিছুই বলল না, কারণ এখন নীলিমার রাগ ভাঙাতে গেলে হিতে বিপরীত হবে। কথাগুলো ভেবেই মেহরান অফিসের উদ্দেশ্যে রওনা দিল। ওইদিকে নিশি লাল রঙের শাড়ি পরে পুরো সেজে গুজিয়ে ইউনিভার্সিটিতে এসেছে। নীলিমা তো ওকে দেখে পুরোই অবাক হয়ে গেছে। নিশি নীলিমাকে দেখে জড়িয়ে ধরল, হাসি মুখে বলল, কিরে নীলু, কেমন আছিস? নীলিমা মিলান হেসে উত্তর দিল, এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। নীলিমার এইভাবে টেনে টেনে কথা বলায় নিশির একটু খটকা লাগলো। বলল, হ্যাঁ রে নীলু, তোর কি মন খারাপ? আর আজ তুই সাজিসনি কেন? নীলিমা মুস্কি হেসে বলল, তোর প্রিয় দুলাভাই আমার সব সাজ উঠিয়ে দিয়ে এভাবে সাজিয়েছে। নিশি কিছু একটা ভেবে দুষ্টু হাসি দিয়ে বলল, উফ, দুলাভাইটা না পুরো জোস, তোকে নিয়ে কত হিংসা করে। আর আমার এই হাদারাম বয়ফ্রেন্ডটা আমাকে এই সাজে দেখে শুধু মুচকি একটা হাসি দেবে, তারপর আমাকে কে দেখলো বা না দেখলো এতে তার কোনো কিছুই যায় আসে না। নীলিমা ভেবেছিল নিশি ওর বিষয়টা নিয়ে কোথায় একটু আফসোস করবে, কিন্তু সেটা না করে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে অভিযোগ করছে। নীলিমা ভাবল, আসলে এই পৃথিবীতে যে যেটা চায় সে সেটা পায় না, আর যে যেটা চায় না সে সেটাই পায়। নীলিমা এবং নিশি আরও কিছুক্ষণ কথা বলে নবীনদের বরণ করলো। নীলিমাকে এখনও মেহরান ফোন কিনে দেয়নি। নীলিমাও এখনও নিজ থেকে ফোন চায়নি। ভেবেছে যোগাযোগ করার জন্য মেহরানই কিনে দিবে, কিন্তু নীলিমার ধারণার সাথে যে বাস্তবতার আকাশ পাতাল তফাৎ, সেটাও এখনও কল্পনা করতে পারেনি। নীলিমা মেহরানকে অনুষ্ঠান শেষ হওয়ার সময় বলে দিয়েছিল। মেহরান সেই সময় নীলিমার জন্য অপেক্ষা করছিল।
নীলিমা নিশির হাত ধরে হাসাহাসি করতে করতে ইউনিভার্সিটির গেট দিয়ে বের হচ্ছিল। রাস্তার এক সাইডে মেহরানকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে নীলিমা নিশির হাত ছেড়ে দেয়। মনের অজান্তে ওর মনে অতীতের ভয় ঢুকে যায়। নীলিমা গেটের সামনে থেকে নিশিকে বিদায় দিয়ে রাস্তা ক্রস করে মেহরানের কাছে এসে বলল, ওর নাম নিশি, ও আমার বেস্ট ফ্রেন্ড। মেহরান ভাবলেশীনভাবে বলল, আমি জানি। নীলিমা অবাক ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানেন? তোমার ফার্স্ট এক্সামের সময় আমি তোমাদের দুজনকে গেটের বাইরে একসাথে দেখেছিলাম, তারপর খোঁজ নিয়ে জেনেছি। নীলিমা ভাবল, সে তো মায়ের সাথে সেদিন কথা বলছিল, আমার সাথে নিশিকে দেখলো কিভাবে? মেহরান বলল, হয়েছে, এত গবেষণা না করে গাড়িতে ওঠো। মেহরানের কথা মতো নীলিমা গাড়িতে উঠল। মেহরান ড্রাইভিং সিটে বসে নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ফ্রেন্ডকে বলে দেবে নেক্সট টাইম সে যেন তোমার হাত না ধরে। ওই হাত ধরার অধিকার শুধুমাত্র আমার। মাইন্ড ইট। নীলিমা মনে হয় এতক্ষণ এই কথার জন্যই অপেক্ষা করছিল। মেহরানের কথার উত্তরে শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল। যাত্রাপথে দুজনেই নীরব থাকলো। বাসায় এসে দুপুরে দুজনে লাঞ্চ করলো। তারপর মেহরান বেডরুমে গিয়ে বিছানায় বসে তার ল্যাপটপ অন করে একটা মেসেজ দেখে বেশ খুশি হলো। মেহরানের পিছু পিছু নীলিমাও বেডরুমে গিয়েছিল, তাই মেহরানের হাসিমাখা মুখ দেখে নীলিমার সব রাগ গলে গেল। অবাক হয়ে বলল, আপনি এত হাসছেন কেন? মেহরান মুস্কি হেসে নীলিমার কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, আমার শাশুমাম কেসটা তুলে নিয়েছে, তাই হাসছি। সত্যি? মা কেস তুলে নিয়েছে? দেখেছেন, আমার মা মনে হয় ভালো হয়ে গেছে। তার রাগটা কত তাড়াতাড়ি পড়ে গেল। যতই হোক আমি তার সন্তান, আমি সুখে থাকি, এটাই তো সে চাইবে। নীলিমার সরল মনা কথা শুনে মেহরান বাঁকা হেসে ভাবল, শাশুমাম তোমার ভালো কখনোই চান না। নিশ্চয়ই মনে মনে অন্য কোনো ছক করছে ওই ডাইনি মহিলা। নীলিমা মেহরানের বুক থেকে মাথা তুলে বলল, কি হলো, কিছু বলছেন না কেন? কি আর বলবো, ভাবছি শাশুমামকে একদিন দাওয়াত দিয়ে আমার হাতের বিখ্যাত বিরিয়ানি রেসিপি খাওয়াবো। নীলিমা শুনে খুব খুশি হলো। পরক্ষণেই বলল, মা কি এই বাসায় আসতে রাজি হবে? আপনি তো মার সাথে তেমন ভালোভাবে কথা বলেননি, আর মাও বলেনি। আপনাদের দুজনের সম্পর্ক তো দা কুড়াল, কিভাবে কি হবে? নীলিমার কথা শুনে মেহরান উচ্চ শব্দে হেসে উঠল। নীলিমার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, সামনের সপ্তাহে আমার বাবা সুইজারল্যান্ড থেকে আসবে। আমরা একসাথে শাশুমামের বাসায় যাব। শাশুমাম না আসলেও আমরা তো যেতেই পারি। দেখবে আমাদের সবাইকে একসাথে দেখে আমার শাশুমাম কতটা সারপ্রাইজড হয়। নীলিমা মেহরানের কথাগুলো খুব স্বাভাবিকভাবেই নিল, আর খুব খুশিও হলো। সকাল থেকে মেহরানের প্রতি হওয়ার রাগগুলো ভুলেই গেল। বিড়াল ছানার মতো মেহরানের বুকের সাথে লেপ্টে রইল। একসময় ঘুমিয়ে গেল। সন্ধ্যায় নীলিমার ঘুম ভাঙতেই দেখল পুরো রুম লাভ শেপ বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো। নীলিমা বেশ অবাক হলো। বিছানা থেকে উঠে দেখল রুমে মেহরান নেই। নীলিমা ডাইনিং রুমে গেল, দেখলো সেখানেও মেহরান নেই। নীলিমা আবার ওর রুমে এলো। চারিদিকে তাকিয়ে কাবার্ডের উপর দেখলো একটা শপিং ব্যাগ রাখা। নীলিমার শপিং ব্যাগটি ধরে ভেতরে দেখলো একটি মেরুন রঙের শাড়ি আর একটি চিরকুট। নীলিমা চিরকুটটি বের করে ভাঁজ খুলে দেখলো মেহরানের লেখা, ব্লুবার্ড, শাড়িটা পরে ঝটপট ছাদে এসে পড়ো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। নীলিমা চিরকুটটি ভাঁজ করে মুস্কি হেসে একটু ফ্রেশ হয়ে ঝটপট শাড়ি পরে হালকা সেজে রেডি হয়ে নিল। কিন্তু কী উদ্দেশ্যে মেহরান ওকে শাড়ি পরতে বলেছে সে সম্পর্কে কিছুই জানে না নীলিমা। মেহরান বলেছে তাই ও শাড়ি পরেছে। সিঁড়ি বেয়ে ছাদে যেতেই নীলিমার চক্ষু চড়ক গাছ। ছাদের রেলিংয়ে বড় অক্ষরে লেখা হ্যাপি অ্যানিভার্সারি, তার নিচে ইংরেজিতে লেখা 3 মান্থ। নীলিমা বুঝতে পারল ওদের বিবাহিত জীবনের আজ 3 মাস পূর্ণ হয়েছে। নীলিমা বেশ অবাক হলো, কারণ মেহরান প্রতি মাসে ওকে এই তারিখে কেক এনে খাওয়ায়। তাছাড়াও নীলিমাকে কোনো উপলক্ষ ছাড়াই কেক এনে খাওয়ায়। তবে আজ বুঝতে পারল কেক আনার কারণ। তোমাকে খুব সুন্দর লাগছে ব্লুবার্ড। পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই নীলিমা ঘুরে তাকালো। দেখলো মেরুন রঙের শার্ট এবং কালো জিন্স পরা হ্যান্ডসাম পুরুষ পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির, সেই দৃষ্টি শুধু নীলিমার দিকেই অপলক তাকিয়ে আছে। নীলিমা মেহরানের কাছে এগিয়ে গিয়ে তার ঝাঁকড়া চুলগুলোতে হাত বুলিয়ে বলল, আপনি তো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। আজ আপনাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। নীলিমার প্রশংসায় মেহরানের মুখে হাসি ফুটল। নীলিমা মুগ্ধ হয়ে সেই হাসি দেখল। মেহরানের এই মুস্কি হাসির প্রেমেই তো নীলিমা মনের অজান্তেই তার প্রেমে পড়েছে। মেহরান নীলিমাকে একটি টেবিলের কাছে নিয়ে গেল। নীলিমা দেখল টেবিলে 3 পাউন্ডের কেক। নীলিমা বলল, এত বড় কেক কেন এনেছেন?
মেহেরান মুচকি হেসে নীলিমার কথা জবাব না দিয়ে ছাদের দরজার দিকে তাকিয়ে বলল, বাচ্চারা তাড়াতাড়ি এসে পড়ো। মেহেরান বলতেই 10 থেকে 12 জন বাচ্চা দৌড়ে সেখানে এসে হই হুল্লোড় শুরু করলো। নীলিমা তো বিস্ময়কর নয়নে বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। মেহেরান নীলিমার কাছে এসে বলল, আমি জানি তোমার খুব শখ ছিল এতিমখানার বাচ্চাদের দেখাশোনা করার, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই আজ ওদের কয়েকজনকে বাসায় নিয়ে এসেছি। নীলিমা তো শুনেই খুব খুশি হয়ে গেল। মেহেরানকে বলল, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর ওরা সবাই কেক কাটলো। মেহেরান বাচ্চাগুলোকে কেক, একটি করে বিরিয়ানির প্যাকেট আর জন প্রতি জামা কাপড় দিল। বাচ্চারা তো সেগুলো পেয়ে খুবই খুশি হলো। তারপর মেহেরান ওদের পৌঁছে দিল। পুরো সন্ধ্যাটা বেশ খুশিতে কাটলো নীলিমার। রাত 9টার দিকে ব্যালকনিতে খোলা চুলে দাঁড়িয়েছে নীলিমা। মেহেরান বিছানায় বসে ল্যাপটপ অফিসের কিছু কাজ করছিল। হঠাৎ করে মেহেরানের চোখ জোড়া আবদ্ধ হলো ব্যালকনিতে থাকা এক এলোকেশী রমণীর দিকে। খোলা চুলের রমণীর চুলগুলো বাতাসে বারবার উড়ে যাওয়াতে ওর ব্লাউজের বাইরের নগ্ন অংশ মেহেরানকে চুম্বকের মতো আকর্ষণ করছে। মেহেরান ল্যাপটপ বন্ধ করে নীলিমার পেছনে গিয়ে ওর ঘাড়ের ওপর থেকে চুল সরিয়ে কাঁধে চিপুক রেখে বলল, এত মোহনীয় কেন তুমি ব্লুবার্ড? নীলিমা মেহেরানের হাস্কি ভয়েসে কথা শুনে আবেশে চোখ বন্ধ করে বলল, আপনিও তো কম নয়, আপনার মুচকি হাসিতে আমি বারবার ঘায়েল হয়ে যাই। মেহেরান মুচকি হেসে নীলিমার ঘাড়ে ওর নাক ঘষল। তারপর ওর দিকে ভালোভাবে তাকিয়ে ঘোর লাগা চোখে আপদমস্তক দেখল। তৎক্ষণাৎ মেহেরানের মনে একটি কথা এলো, এই সৌন্দর্য শুধু আমার জন্য, আর কারো জন্য নয়। কেউ দেখতে পারবে না এই সৌন্দর্য। কথাগুলো ভেবেই নীলিমাকে ছেড়ে দিয়ে মেহেরান বলল, আমি একটু বাইরে থেকে আসছি, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। নীলিমা উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাবেন আপনি? মেহেরান নীলিমার গালে হাত দিয়ে বলল, এত প্রশ্ন করো কেন তুমি? সময় হলে আমি নিজে থেকেই বলবো, প্রশ্ন করা আমি পছন্দ করি না। বলেই নীলিমার ঠোঁটে গভীরভাবে চুমু দিয়ে বেরিয়ে গেল। নীলিমা মেহেরানের যাওয়ার পানে হা করে তাকিয়ে রইল। রাত 11টার দিকে নীলিমা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। রাত 12টায় কিছু শব্দে নীলিমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখল মেহেরানের হাতে বড় একটা ছুরি, যেটা মেহেরান ফ্লোরে বসে ধারালো করছে। নীলিমা বড় বড় চোখ করে বলল, এটা দিয়ে কি করবেন? মেহেরান নীলিমার কাছে এসে বলল, সেটা আগামীকাল সকালেই দেখতে পাবে। তোমার জন্য সুন্দর একটা সারপ্রাইজ আছে ব্লুবার্ড। নীলিমা ভাবল, হতে পারে কোনো কিছুর উপলক্ষে কেক কাটবে, কারণ এই কয়েকদিন মেহরান কোনো উপলক্ষ ছাড়াই ক্রিম কেক এনে খাইয়েছে। কিন্তু এর আগে তো ছোট ছুরি দিয়ে কেক কেটেছিল, এখন এত বড় ছুরি কেন? কেকটা কি অনেক বড় হবে? নীলিমার ভাবনার মাঝে মেহেরান ওর পাশে শুয়ে ওর ঘাড়ে মুখ গুজল। নীলিমাকে গভীরভাবে কয়েকটি চুমু দিয়ে বলল, এখন ঘুমিয়ে পড়ো ব্লুবার্ড। নীলিমার ঘুমের রেশ এখনও কাটেনি, তাই কথা না বাড়িয়ে মেহেরানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে মেহেরান এবং নীলিমা দুজনেই নাস্তা বানালো। দুজনেই ব্রেকফাস্ট খেয়ে রেডি হতে চলে গেল। মেহেরান অফিসে যাওয়ার জন্য ফর্মাল ড্রেস পরে রেডি হলো। নীলিমা কাভার থেকে ওর ইউনিভার্সিটির ইউনিফর্ম বের করতে হা করে তাকিয়ে রইল। চিৎকার দিয়ে বলল, এ কি অবস্থা আমার ড্রেসের? মেহেরান নীলিমার কাছে এসে বলল, কি হয়েছে ব্লুবার্ড, চিৎকার করছো কেন? নীলিমা মেহেরানের সামনে ওর ইউনিফর্মের কিছু অংশ তুলে ধরে বলল, আমার ড্রেস এভাবে কেটে টুকরো টুকরো করলো কে? মেহেরান বাঁকা হেসে বলল, আমি করেছি ব্লুবার্ড। মেহেরানের মুখে কথাটি শুনে নীলিমা বিস্ফোরিত নয়নে তার দিকে তাকালো। কঠোর কণ্ঠে বলে উঠল, আপনি এই কাজটা কেন করেছেন? মেহেরান মুস্কি হেসে কাভার্ডের ওপরে থাকা শপিং ব্যাগ থেকে কালো বোরকা, কালো হিজাব, একজোড়া হাত মোজা, একজোড়া পা মোজা বের করে নীলিমাকে দিয়ে বলল, এখন থেকে এগুলো পরে তুমি ইউনিভার্সিটিতে যাবে। দেখো, সবকিছুই কালো রঙের, তোমাকে কেউ দেখতে পারবে না। আর অবশ্য মেকআপ দিয়ে চোখ জোড়া ঢাকবে। আমার স্ত্রীর চোখ জোড়ায় কারো বদনজর লাগুক। মেহেরানের কথা শুনে নীলিমা রেগে যাবে নাকি অবাক হবে কিছুই বুঝতে পারছে না। ওর মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। মেহেরানের একের পর এক কাজগুলো ওকে অবাক করে দিচ্ছে। মেহেরান নীলিমার কাঁধে হাত রেখে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি রেডি হও, তোমাকে ইউনিভার্সিটিতে ড্রপ করে আমার অফিসে যেতে হবে। মেহেরান কথাগুলো বলে খেয়াল করলো নীলিমা এখনো ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে। মেহেরানের এইবার একটু রাগ হলো। নীলিমার বাহু ধরে বলল, তুমি রেডি হবে নাকি আমি এগুলো পরিয়ে দেব? নীলিমার মুখে এইবার কথা ফুটে উঠল। মৃদুস্বরে বলল,
আমি এগুলো পরবো না। এতদিন যেভাবে গিয়েছি সেভাবেই যাব। আপনি সব কিছুতেই এখন লিমিট ক্রস করছেন, যেটা আমার ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। আমি নর্মাল ড্রেস পরে ইউনিভার্সিটিতে যাব, তবু এগুলো পরবো না। নীলিমার কঠোর কণ্ঠে কথা শুনে মিহিরান তো এবার রেগে মেগে পুরো ফায়ার হয়ে গেল। তার চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করলো। নীলিমার দুই কাঁধে হাত রেখে বলল, তুমি এই ড্রেস পরবে কি না? নীলিমা চিৎকার করে বলল, কখনোই আমি এই ড্রেস পরবো না। মেহেরান এবার ডেভিল হেসে বলল, ওকে ফাইন, আজ থেকে তোমার ইউনিভার্সিটিতে যাওয়া পুরোপুরি বন্ধ। অনেক পড়ালেখা করেছো, আর পড়ালেখা না করলেও চলবে। আমার যে সম্পত্তি আছে সেটা দিয়ে তোমার সারা জীবন চলে যাবে। আমার সব কিছুই তো তোমার। মেহেরানের কথাগুলো শুনে নীলিমার চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। নাক টেনে বলে উঠল, আপনি কেন এমন করছেন বলুন তো? আমি তো আপনার সব কথাই শুনছি, তবুও কেন এমন পাগলামি করছেন? মেহেরানের মাথায় মনে হয় রক্ত উঠে গেল। দাঁত কিরমির করে বলল, ও, আমাকে তোমার পাগল মনে হয়? আর রাস্তার ছেলেরা যখন তোমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাদের তোমার ভালো মানুষ মনে হয়, তাই না? তুমি আমার স্ত্রী। তোমার কিসে ভালো হবে আর কিসে খারাপ হবে সবকিছুর খোঁজ খবর রাখার দায়িত্ব আমার। আমাদের এই সমাজের কিছু বখাটে ছেলেদের জন্য অনেক মেয়ের জীবন নষ্ট হয়। তাদের নোংরা চোখগুলোর জন্য পর্দাশীল মেয়েরাও রক্ষা পায় না। সেখানে তুমি তো নর্মাল ড্রেস পরে ঘোরাফেরা করো। আজ থেকে এইভাবে ঘর থেকে বের হওয়া তোমার জন্য পুরোপুরি নিষেধ। আর যদি বের হতে হয় তাহলে ওগুলো পরে নিজেকে পুরোপুরি ঢেকে ঘর থেকে বের হবে, অন্যথায় নয়। আর হ্যাঁ, তুমি হয়তো এখন বলবে তোমার দিকে কেউ এভাবে তাকায় না। শোনো, তোমার দিকে কেউ স্বাভাবিক নজরে তাকালেও না আমার খুব হিংসা হয়। সো নেক্সট টাইম ঘর থেকে বের হওয়ার আগে এগুলো পরে বের হবে। মেহেরানের কথাগুলো শুনে নীলিমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। অস্ফুট স্বরে বলল, ঠিক আছে, আমি রাজি। আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। মেহেরান মুস্কি হেসে নীলিমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। নীলিমা রোবটের ন্যায় দাঁড়িয়ে রইল। মেহেরান বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও ব্লুবার্ড, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। বলেই মেহেরান চলে গেল। নীলিমা মেহেরানের যাওয়ার পানে তাকিয়ে ভাবল, একটা মানুষ কতটা হিংসুটে হলে ইউনিফর্ম কেটে টুকরো টুকরো করতে পারে। সত্যি লোকটার মাথায় সমস্যা আছে। তবে একটু আগে যে কথাগুলো বলল সেগুলো অযৌক্তিক নয়। কথাগুলো ভেবেই নীলিমা কালো বোরকা পরে নিজেকে পুরোপুরি আবৃত করল। নিচে গিয়ে গাড়িতে উঠে সিট বেল্ট লাগিয়ে মেহেরানের দিকে তাকাতেই দেখল মেহেরান অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নীলিমা বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? মেহেরান মুস্কি হেসে বলল, আমার বউকে আজ থেকে কেউ দেখতে পারবে না, শুধু আমি দেখব। কালো ঢিলে ঢালা বোরকাতে ও তোমায় দেখতে অপরূপ লাগছে। এখনো খুব হিংসে হচ্ছে আমার। তোমার শরীর চেহারা না দেখলেও তোমার অবয়ব তো সবাই দেখবে। মেহেরানের এহনো কথায় নীলিমার এইবার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল। ভাবল, এই কালো বোরকায় আমাকে তো পুরো 80 বছরের বুড়ির মতো লাগছে, আর সে বলছে আমাকে নাকি অপরূপ লাগছে। নীলিমার ভাবনার মাঝে মেহেরান গাড়ি স্টার্ট দিল। গাড়িতে দুজনেই নীরবতা পালন করলো। মেহেরান নীলিমার ইউনিভার্সিটির কাছে এসে গাড়ি থামিয়ে নীলিমার কপালে চুমু দিয়ে ওর নিকাব দিয়ে ওর চোখ জোড়া ঢেকে দিল। তারপর শক্ত কণ্ঠে বলল,